হ্যালো এভরিওয়ান, এই 10টা কোশ্চেনগুলো আপনারা যদি না জানেন সামনের কোনো পরীক্ষাতেই আপনারা ক্র্যাক করতে পারবেন না। অবশ্যই এই বাকি কোশ্চেন যেগুলো আছে সেইগুলো অবশ্যই ভিডিওটাতে দেখুন। অন্তত কোশ্চেনের অ্যান্সারগুলো জানলে সামনে ডব্লিউবিসিএস, পঞ্চায়েত, এসএসসির যে পরীক্ষাগুলো আছে অন্তত পলিটি থেকে কোনো কোশ্চেন আটকাবে না। সুতরাং সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা দেখতে, বিশেষ করে কোশ্চেনগুলো অন্তত পজ করে করে দেখে গেলে সামনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। আমরা কন্টিনিউ করছি। তার পরের কোশ্চেন হলো ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা করার নির্দেশাত্মক নীতি। এটা সম্বন্ধে আপনারা মনে রাখবেন, এটা আছে আমাদের আর্টিকেল 36 থেকে শুরু হচ্ছে 51 পর্যন্ত। এটা আছে পার্ট 4-এর ক্ষেত্রে। পার্ট 4-এ আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর মূল কি আছে? এটা হলো 1 নম্বর নন জাস্টিফায়েবল, এটাকে কোর্টে গেলে আমরা এনফোর্সমেন্ট করতে পারবো না, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এটা হলো জাস্টিফায়েবল। আগের কোশ্চেন আমরা আলোচনা করেছি, না আগের ভিডিও দেখলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন, সেখানে ব্যাখ্যা করে দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস হলো জাস্টিফায়েবল, কিন্তু ডিপিএসপিটা হলো নন জাস্টিফায়েবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় আসবেই। সেকেন্ড কোশ্চেন, 42nd কোশ্চেন হলো, ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট এমফাসাইজ দ্য ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি। ফান্ডামেন্টাল রাইটস হলো মৌলিক অধিকার, কার? সেটা হলো আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস আছে। আর ডিপিএসপিটা কি? রাষ্ট্রের ক্ষেত্রে। ফান্ডামেন্টাল রাইটস হলো আমাদের নাগরিকদের, আর ডিপিএসপিটা হলো রাষ্ট্রের, স্টেটের ক্ষেত্রে। স্টেট বলতে এখানে রাষ্ট্রকে বোঝানো হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, যে কেউ হতে পারে। আর ফান্ডামেন্টাল রাইটসগুলো ভোগ করে কারা? আমাদের মতো সাধারণ নাগরিকেরা। নাগরিকদের ক্ষেত্রে আছে ফান্ডামেন্টাল রাইটস। তাহলে কোনটা প্রাধান্য পাবে? নাগরিকদের অধিকার প্রাধান্য পাবে, না রাষ্ট্র তার পরিচালনা করার যে নির্দেশাত্মক নীতিগুলো দিয়েছে সেগুলো প্রাধান্য পাবে? সেটাকে ব্যালেন্স করার কথা বলা হয়েছে কোন কেসের ক্ষেত্রে? মিনার্ভা মিল কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের দিনে আমি কেশবনন্দ ভারতী কেস সম্বন্ধে ডিটেলস জানিয়েছিলাম, যদি ভিডিওটা না দেখে থাকো আগের ভিডিওটাতে দেখে নেবে, সেখানে কেশবনন্দ ভারতী কেসটা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করে নিলাম মিনার্ভা মিল কেস। সে থার্ড কোশ্চেন, ডিপিএসপিজ এম অ্যাট এস্টাবলিশড, ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আছে, যেটা নন জাস্টিফায়েবল, কোর্টে গেলে কোর্ট সেটা জন্য রাষ্ট্রকে আদেশ করতে পারে না এনফোর্সমেন্ট করার জন্য। সেই ডিপিএসপিটা আমি বললাম আর্টিকেল আমাদের পার্ট 4-এর মধ্যে আছে। সেই ডিপিএসপিটার এমটা কি? এমটা হলো ওয়েলফেয়ার স্টেট। এটা আর্টিকেল 39-এর মধ্যে এই ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হয়, যে এমন একটা রাষ্ট্র হবে যেটার কাজ হবে কল্যাণকামী রাষ্ট্র। সেই কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটা পাওয়া যায় আমাদের আর্টিকেল 39-এর মধ্যে, এবং ডিপিএসপির শোল বলা যেতে পারে এই আর্টিকেল 39-কে, যেখানে কল্যাণকামী রাষ্ট্রের কথা বলা হয়েছে। ডিপিএসপির এম হলো ওয়েলফেয়ার স্টেট, আর ফান্ডামেন্টাল রাইটস হলো পলিটিক্যাল ডেমোক্রেসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন আমরা চলে যাই, ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার অ্যাডেড অন দ্য রেকমেন্ডেশন অফ। ফান্ডামেন্টাল ডিউটিজ আমি আগের দিনেই বলেছিলাম, এটা আছে আর্টিকেল কতর ক্ষেত্রে? ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নেবে, আর্টিকেল 51A। আর্টিকেল 51A এর মধ্যে, এবং পার্টের ক্ষেত্রে দেখলে পার্ট 4A, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 4A এবং আর্টিকেল 51-এর মধ্যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে। এই ফান্ডামেন্টাল ডিউটিজ 1972 সালে 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে এটা অ্যাড করা হয়েছিল। এই 42তম সংবিধান সংশোধনটাকে মিনি কনস্টিটিউশন বলে, আগেই আলোচনা করা হয়ে গেছে। এটা কার রেকমেন্ডেশন হয়েছিল? শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার বহু পরীক্ষা এসছে, এই উত্তর না জানলে পরীক্ষায় পাশ করা যাবে না। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড হয়েছে। তারপরের কোশ্চেন, সে যেটা আগে বলে দিলাম সেটাই কোশ্চেনটা রিপিট হচ্ছে, যে ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার অ্যাডেড
থ্রু হুইচ অ্যামেন্ডমেন্ট কোন সংবিধান সংশোধন করে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যাড করা হয়েছে? 42তম সংবিধান সংশোধন করে। তার সালটা হলো 1976 সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে ফান্ডামেন্টাল ডিউটিসটাকে অ্যাড করা হয়েছে সংবিধানের মধ্যে। ফান্ডামেন্টাল ডিউটিস মানে হলো মৌলিক কর্তব্য। এর পরের কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় আসবেই। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকার আইনটা কবে পাশ হয়েছে? এটা হলো আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটা কবে পাশ হয়েছে? এটা হয়েছে 2002 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন 2002 সালে 86তম সংবিধান সংশোধন করে আমাদের সংবিধানের মধ্যে অ্যাড করা হয়েছে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোন আর্টিকেলে তোমরা কমেন্ট করে জানাবে, কোন আর্টিকেলের মধ্যে রাইট টু এডুকেশনের কথা বলা আছে। এটা কিন্তু পরীক্ষায় আসবে। এর পরের কোশ্চেনটা আরও ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমাদের ভোট হলো, ভোটে বিভিন্ন নতুন সবাই ভোট দিল, যাদের 18 বছর বয়স পূর্ণ হয়ে গেছে। তো সেই ভোটের ক্ষেত্রে আগে ভোটের বয়স ছিল 21 বছর। 21 বছর না হলে ভোট দিতে পারতো না, এখন সেটা 18 বছর হয়েছে। এটা কততম সংবিধান সংশোধন করা হয়েছে? 61st অ্যামেন্ডমেন্ট, 61তম সংবিধান সংশোধন করে আমাদের ভোটের বয়স 18 বছর করে আনা হয়েছে। 22 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এই 61st অ্যামেন্ডমেন্টে যে ভোটিং এজটা 21 বছর থেকে 18 হয়েছে, এটা এবারে পরীক্ষায় আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় এটা, প্রত্যেকটা পরীক্ষাতেই এটা এসেছে। এটা কত সালে করা হয়েছে? দ্য ভোটিং এজ। ভোটিং এজ বলতে আমরা এখানে বুঝতে পারছি আগের কোশ্চেনেরই এটা একটা কন্টিনিউয়েশন বলা যেতে পারে। ভোটিং এজ মানে হলো আমাদের ভোটিং এজ ছিল 21 বছর। যখন সংবিধান আমাদের প্রথম কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, তখন আমাদের ভোটিং এজ ছিল 21 বছর। কিন্তু বর্তমানে এটা কত বছর? 18 বছর। 18 বছর হলেই সে ভোট দিতে পারবে। এই যে ভোটিং বয়সটা যে কমিয়ে আনা হলো, এটা কততম সংবিধান সংশোধন করে? 61st অ্যামেন্ডমেন্ট। এটা কত সালে হয়েছিল? 1989। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1989 সালে 61st অ্যামেন্ডমেন্ট করে সংবিধান সংশোধন করে ভোটিং এজটাকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। তারপরে কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ এমার্জেন্সি আর প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন? সংবিধানের মধ্যে কতগুলো এমার্জেন্সির কথা বলা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার হবে 3টে। এটা আগের ভিডিওতেও আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। 1 নম্বর হলো ন্যাশনাল এমার্জেন্সি। আরেকটু বলে দিই, সবাই দেখে নাও একটু, একটা পড়বের মধ্যে। ন্যাশনাল এমার্জেন্সি 352, এর সঙ্গে 4 যোগ করে দাও 356। 356টা হলো গভর্নর রুল, যে কোনো রাজ্যের ক্ষেত্রে হয় গভর্নর রুল। রাষ্ট্রপতি শাসন হয় প্রেসিডেন্ট রুল যেটাকে বলা হয়। আর 3 নম্বরটা হলো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এর সঙ্গে আরও 4 যোগ করে দাও 360। তাহলে 4 যোগ করলে 3টে এমার্জেন্সি হয়ে গেল, 352, 356, 360। সুতরাং আমাদের দেশে 3টে এমার্জেন্সি আছে। ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সিতে প্রেসিডেন্ট রুল বা গভর্নর রুল। প্রেসিডেন্ট গভর্নরের মাধ্যমে রাজ্য শাসন করবে বা কয়েকটা রাজ্য শাসন করবে, যেমন পাঞ্জাবের ক্ষেত্রে বহুবার এটা হয়েছে। ডিটেলসে পরে আলোচনা হবে। ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি ইন্ডিয়া চেঞ্জেস ফ্রম এ ফেডারেল স্টেট টু এ। ভারত হলো ফেডারেল কান্ট্রি, অর্থাৎ পাওয়ারের ডিভিশন রয়েছে। সব ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকার নেই, কিন্তু বেশি লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টের ক্ষেত্রে রাজ্য সরকারের আইন করার অধিকার, একটা হলো স্টেট লিস্ট। যেমন পুলিশের ক্ষেত্রে আইন করার অধিকার আছে রাজ্যের, স্টেট লিস্টের ক্ষেত্রে পড়ে পুলিশ। আবার সেন্ট্রাল লিস্ট হলো, যেমন সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট হলো ডিফেন্স। ডিফেন্স সম্বন্ধে আইন করার একমাত্র অধিকার আছে সেন্টারের। রাজ্যের কোনো ডিফেন্স হয় না। রাজ্যের পুলিশটা হলো রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের লিস্টে পড়ে। যেমন ল্যান্ড, জমির ক্ষেত্রে এটাও পড়ে স্টেট লিস্টের ক্ষেত্রে। ল্যান্ড সংক্রান্ত, ভূমি সংক্রান্ত আইন সব রাজ্য সরকার করতে পারবে, সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারবে না। আর কিছু আছে কনকারেন্ট লিস্ট,
মানে রাজ্য সরকারও পারবে, সেন্ট্রাল গভর্নমেন্টও পারবে। এটাকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার। এই ফেডারেল স্ট্রাকচারটা ন্যাশনাল এমার্জেন্সি যখন হবে, সারা ভারতবর্ষ জুড়ে যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে, তখন ফেডারেল স্টেট আর থাকবে না, তখন আমাদের ভারতবর্ষ হয়ে যাবে ইউনিটারি স্টেট। তখন কোনো রাজ্য সরকারের অস্তিত্ব থাকবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি আমাদের ইন্ডিয়া ইউনিটারি হয়ে যাবে, তখন আর রাজ্য সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।